ব্যথায় ভেঙে চুরে যাচ্ছে নিশা। সাদ এসে মাথার কাছে চুপ করে বসে রইল। তার দুশ্চিন্তা শেষ নেই আসলে। দিন 15 বাদে মেয়েটার পরীক্ষা, কি হবে কি জানে। টেস্ট হলো, ডাক্তার এসে রিপোর্ট দেখে নিশ্চিত করলো অ্যাপেন্ডিসাইটিস, অপারেশন লাগবে। নার্সদের নির্দেশনা দিয়ে কক্ষ থেকে বেরোতে নিলে সাদও বেরোলো পেছন পেছন। ওর আসলে মন কোনোভাবেই সায় দিচ্ছে না সার্জারিটা এখানে করাতে। ওটির সামনে গিয়ে একবার ঘুরে এসেছে সে। মোটে একটা ওটি চলবে আজ। সার্জারির ডাক্তার 3 জন। ওটির বাইরে তৃণমূল পর্যায়ের প্রসূতি মায়েদের ভিড় ভাট্টা। কোনো মতে দায়সারাভাবে সার্জারিগুলো হচ্ছে খুব সম্ভবত। সাদ জেনেছে এই ভদ্রমহিলার ডিউটি টাইম শেষ হবে রাত 8টায়। এরপর নাকি কোথায় কন্ট্রাক্টর সার্জারি করতে চলে যাবে বরগুনাতে, একটা প্রাইভেট ক্লিনিকে। সাদ গোপন তথ্যটা সুব্রত মারফত পেয়েই পিছু নিল তার। ডাক্তার হুজাইফা বরিশাল শেরে বাংলা মেডিকেলে। সাদকে পিছু নিতে দেখে বলল, কিছু বলতে চান? জি, একটু একপাশে আসুন কাইন্ডলি। সবটা শুনে হুজাইফা একটু চিন্তিত ভঙ্গিতে বলে, আমি কোথায় সার্জারি করতে যাব এটা আপনি জানলেন কিভাবে? সেটা বড় কথা না। আমি আপনার সাথে কন্ট্রাক্ট করতে চাই। আমার ওয়াইফকে ওই ক্লিনিকে শিফট করব এবং আপনি ব্যবস্থা করবেন। টাকা পয়সা যা লাগে দেব। হুজাইফা কিছুক্ষণ ভাবলেন, বললেন, ছাড়পত্র নিয়ে নিন, তবে ওখানে গিয়ে রিসিপশনিস্টকে আমাকে কলে ধরিয়ে দেবেন। আর কমপক্ষে 1020 টাকা ম্যানেজ করে রাখুন প্রাথমিকভাবে। সাদ থ্যাঙ্কস বলে মাথা নেড়ে রুদ্ধশ্বাসে ছুটল নিশার ওয়ার্ডে। নাফিয়া শুনে চোখ কপালে তুলে বলল, উফ, এত অধৈর্য না তুমি। আচ্ছা আচ্ছা, গোছাও তবে এইবার সবটা। আব্বাকে কল করে বলছি টাকা পাঠাতে। সাদ এ কথা শুনে থামালো নাফিয়াকে। ভাবি দরকার নেই, আমি ম্যানেজ করব। নিশা এতক্ষণে চোখ মুছে চোখ বড় বড় করে তাকিয়ে রইল সাদের গম্ভীর মুখটাতে। এই মানুষ কি ম্যানেজ করবে নিশা বুঝতে পারছে না। নিশা সাদের ওয়ালেটের খবর রাখে। সব টেস্ট ফেস্ট করিয়ে এখন বড়জোর 700-800 টাকা আছে। এই পরিস্থিতিতে নিশা সরকারিভাবে সার্জারি করাতে জেদ ধরল। সাদ মানল না। সিস্টার ডেকে নিশার হাত থেকে স্যালাইন খুলিয়ে ফাঁকা করলো আশপাশটা। ওয়ার্ডে তখন বাকি পেশেন্টদের কেউই ছিল না। এমত অবস্থায় নিশা একটু ধাতস্থ হবার চেষ্টা করে বড় দুর্বল গলায় বলল, কি করবেন? সোনার গয়না একটা বন্ধক রাখবেন? সাদ বলছে না কথা। নিশাকে কোলে তুলে নেয়। নিশা সাদের অভিব্যক্তি বুঝতে অপারগ। ওর গলা জড়িয়ে ধরে আগের থেকেও বেশি উৎকণ্ঠা নিয়ে বলে, আচ্ছা শুনুন, বিয়ের গয়না গাঁটি না হয় না ধরলেন, আমার একটা আংটি আছে, মায়ের রেখে যাওয়া, ওটা নেবেন। কথাটা বলে শেষ করতে আর পারল না নিশা। বিষ বেদনায় নীল শরীরটা কাঁপল সাদের ধমকে। হুটহাট মেজাজ হারিয়ে ফেলে সাদ একটা বিশ্রী ধমক দিল। একটা চর মারব ধরে। একদম চুপ, অতি ফাজলামি। নিশা ফ্যালফ্যাল করে কিছুক্ষণ চেয়ে থেকে পেট চেপে কেঁদে ফেলল। নাফিয়া এগিয়ে এসে সাদকে ধমকায়, কই ছাড়ো তো। ও বেচারিকে কি ধমকাচ্ছ? তুমি পাগল নাকি? ও কেন এত বেশি বুঝবে? আমি অপদার্থ নাকি? বউয়ের স্বর্ণ বেচে তার সার্জারি করব? কথা যদি স্বাস্থ্য বিবেচনায় বলতে না পারেন তাহলে বলে দাও যাতে না বলে। ওর স্বামী বদমেজাজি, এটা বুঝেই ওকে কথা বলতে হবে, নয়তো যেন মুখে কুলু পেটে থাকে। আমি নিতে পারছি না এমন বিষয় যা আমার ইগো হার্ট করে। অতি এক্সেস। নিশা অভিমানে চোখ বুজে রইল। সাদ কপাল কুঁচকে লম্বা লম্বা পা ফেললো সামনে। নাফিয়া নিশার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে হাঁটতে লাগলো সাদের পাশে। আদরের স্বরে বলল, ওরে নিশামণি, এটাকে আমি যাওয়ার আগে মানুষ করে দিয়ে যাব। লক্ষ্মী বোন আমার, কাঁদিস না। নিশার অভিমানের বেলুনে খোঁচা পড়ল নাফিয়ার এ কথায়। সাদকে ধরে রেখে সাদের ওপর ক্ষোভ উগরে দিয়ে বলতে থাকে, আমি মরতে বসেছি, তবুও ওনার বুঝদারের মতো আচরণ চাই। ভালো কিছু বললেও ভাবে আমি ওনাকে হার্ট করতে কথা বলেছি। এতই যখন কথায় কথায় দোষ, স্ত্রী হিসেবে যদি স্বামীকে পরামর্শই না দিতে পারি কোনো, তবে আর কথাই বলবো না কোনো। এই যে মুখে কুলু পাঠলাম, উনি যেন তখন আবার দোষ না বের করে, ভাবি যেন না বলে আমি কথা না বলে বেয়াদবি করছি ওনার সাথে। ওনাকে বলে দিও। আমার আরও ভালো লাগবে বোয়া বউয়ের সাথে সংসার করতে। রাগ উঠলে মনের খাইশ মিটিয়ে 2-1 ঘা দেব, তখন চেঁচাবে না, শান্তি শান্তি। আহ, এ যেন প্রকৃতির সুখের সংসার।
নিশা কান্নাকাটি থামিয়ে সাদের মুখ দেখতে লাগলো। ফাজলামি শেষ করে সাদের মুখ ভাবলে সে হাঁটছে তো হাঁটছে। নিশা দীর্ঘশ্বাস ছাড়লো। সাদের উপর অভিমান করে সাদের বুকেই ওর অভিমানের মুখটা লুকিয়ে রাখলো এবার। নাফিয়া দুজনের খুনসুটি আর অভিমান দেখতে দেখতে কিছুক্ষণ মন খুলে হাসলো। তারপর হঠাৎই মুখটা কালো হতে থাকলো ওর। দু চোখ ভরে এলো ওর সামনে একটা অভিমানী বউ আর তাকে বুকের সাথে মিলিয়ে অতি সাবধানে সিঁড়ি বেয়ে নামতে থাকা প্রেমময় একজন স্বামীকে দেখে। এ অতি সুন্দর, এই ঝগড়াঝাটি, এই ধমক, এই কাদাকাটি অতি স্বর্গীয়। নাফিয়া নজর না লাগুক। শাওকি আর শিমিন গিয়েছিল ভর্তির কাগজ নিয়ে 5 তলায় সিস্টার্স ডেস্কে। ওখানে কোনো নার্স না পেয়ে ও আর শিমিন ছুটতে ছুটতে সিঁড়ি কাঁপিয়ে নামছিল। গতির কোনো নিয়ন্ত্রণ ছিল না দুজনের। লোকজন যারা উঠছে তারা কেবল ভুরু কুচকে ফেলছে এমন পাগলা দৌড় প্রতিযোগিতা দেখে। এমন সময় একটা ছোটখাটো দুর্ঘটনা ঘটলো। 3 ধাপ রেখে শাওকি লম্বা লাফ দিতে গিয়ে হুমড়ি খেয়ে পড়লো সামনে। ঠিক পড়লো না, মুহূর্তের মধ্যে টের পেল কেউ তাকে ধরে রেখে বিকট চিৎকার দিয়ে ফেলেছে ইতিমধ্যেই। শটটা পরিচিত, শটটা আতঙ্কিত, শটটা কম্পিত। ভাইয়া এক্সকিউজ মি। শাওকি চোখ বড় বড় করে তাকিয়ে আছে। চোখ মুখ খিচিয়ে তাকে ধরে আছে মূর্ছনা। বড় বড় করে ফেলছে শ্বাস। শাওকি যেন বোকা হলো ওই মুহূর্তে। হিতাহিত জ্ঞান হারিয়ে কেবল চেয়েই থাকলো। শিমিন এগিয়ে এসে ছাড়িয়ে নিল ভাইকে। ও সরতেই মূর্ছনা নড়ে চড়ে উঠল। মুখ জুড়ে অস্বস্তি আর প্রকট লজ্জা। চোখ মেঝেতে স্থির রেখে ছটফট করতে লাগলো ভেতরে ভেতরে। শাওকি কাশলো। 2 মিনিট কিছু না ভেবে তুতলে বলল, সরি হে, আমি আসলে তাড়াহুড়ো। যাই হোক, ইটস ওকে। আপনার ভাবিরা গেলেন? জি এই মাত্র, তারা নিচেই দাঁড়িয়ে, আমি কাগজটা নিতে এলাম। মূর্ছনা অ্যাপ্রনের পকেট থেকে একটা ভাঁজ করা কাগজ এগিয়ে দিয়ে আস্তে ধীরে বলে, আপনার আর কতগুলো ভাবি? শাওকি হঠাৎ অল্প হাসলো, বলল, আমরা 3 ভাই, আমি ছোট, 2টো ভাবি, নিজে বিয়ে করিনি। এই ভাইয়া বুঝি ওই ভাবিকে খুব স্নেহ করে? জুটিটা চমৎকার, একদম আদুরে। শাওকি অমায়িক একটা হাসি দিল, বলল, আচ্ছা, ভাবির ঔষধপত্র ভাইয়া কি বুঝে নিয়েছে? সার্জারির জন্য কিসব কিনেছিল সেগুলো? মূর্ছনা মাথা নাড়ে। শাওকি মাথা নুইয়ে সামনে পা বাড়িয়ে বলে, জি ধন্যবাদ, তবে আসসালামু আলাইকুম, দোকানে আসবেন। মূর্ছনা মনে মনে দিল সালামের জবাবটা। শাওকি চলে যাওয়ার পরেও মিনিট খানেক সেখানে দাঁড়িয়ে রইল। আপন মনে বলতে লাগলো, সুন্দর, সহজ, সুদর্শন ফ্যামিলি ম্যান। বরিশালের কোন কোন ছেলে একদম হাজব্যান্ড ম্যাটেরিয়াল দেখতে। বিয়ের পর কেমন হয় এরা কে জানে। বড় ভাইয়ের মতন না হলেও হয়। শাওকির পিছু পিছু যেতে যেতে শিমিন হঠাৎ বলল, এই তোর মূর্ছনা। আমার নয়, তোর গল্পের নায়িকা মূর্ছনা। ওই একই হলো, কিন্তু ভাইয়া তুই একটা ইনফরমেশন দিসনি আমায়। কি? এই মেয়ে থুতনিতে তো মারাত্মক দেখতে একটা টোল আছে, পুরো লাড্ডুর মতো মিষ্টি এই মেয়ে। ভালো হয়েছে দেখা হয়েছে, এখন থেকে গল্পের চেহারার বর্ণনা করতে সুবিধা হবে। শাওকি হাঁটতে হাঁটতে গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত নেমে বলল, আর কোনো এপিসোড দিয়েছিস? না, বাড়ির ঝামেলা আর পড়ার চাপে দেওয়া হয়নি। আচ্ছা, এরপর থেকে যখন আবার লিখবি এই মেয়ে টুটের নিচের তিলটা আমার ভীষণ পছন্দ হয়েছে, আজ খুব কাছ থেকে দেখলাম। ভাইয়ের কথা শুনে হাতের পায়েটা দিয়ে আচানক ওর গায়ে একটা বাড়ি মারল শিমিন। রাগ দেখিয়ে বলল, ভাইয়া তুই খারাপ। শাওকি হাসছে, হাসতে হাসতে বলছে, ওদের গল্পের নায়করা ইত্রামি শেষরামি করলে সেটা রোমান্টিক, আর আমি একটু সুযোগ পেয়ে তিলটা খেয়াল করলাম, অমনি আমি খারাপ। ইয়ে তো না ইনসাফি হে। নিশাকে সেন্ট্রাল প্রাইভেট ক্লিনিকে অ্যাডমিট করিয়ে সাদ বেরিয়ে গেল তাড়াহুড়ো করে। তখন নিশা স্যালাইন চলছিল। ওকে খাবার দিতে বারণ করেছে ইতিমধ্যে। নাফিয়া ছিল দেখভালের দায়িত্বে। শাওকি আর শিমিন বাড়ি ফেরেনি অবশ্য। ওরা রিসেপশনে পায়চারি করছে তখন থেকে। রিমা এসেছে ওই রাতে ছুটতে ছুটতে। এসে বোনের কেবিনে বসে কাঁদছে বোনের দুশ্চিন্তায়। ওকে কিছুক্ষণ সান্ত্বনা দিয়ে নাফিয়া উঠে বসলো নিশার মাথার কাছে। একটা ইঞ্জেকশন দিয়েছে বলে ব্যথাটা কিছুটা স্তিমিত নিশা। ভীষণ ক্লান্ত, ঘুম ঘুম চোখে চেয়ে আছে সিলিংয়ের দিকে। মাথায় হাত বুলিয়ে দিতে থাকা নাফিয়াকে ডেকে বলল, উনি কি আসবেন? আমি ওটিতে যাওয়ার আগে তখন বলেছি কথা বলবো না, ওনার মুখ দেখবো না, এটা তো বলিনি। নিশার কণ্ঠে কান্না চেপে বসেছে। নাফিয়া একটু হাসলো, নরম গলায় বলল, ও টাকা আনতে গিয়েছে বোকা, এখনই আসবে। তুই একটু চুপ করে থাক। আচ্ছা
শোন, এখন তোকে কিছু কথা শিখিয়ে রাখি। আজ তুই টাকা দেওয়ার কথা বলে একটুও অন্যায় করিসনি। তবে শোন, তোকে পুরুষদের একটা সাইকোলজি বলি। যেহেতু এই ইগোয়েস্টিক ছেলের সাথে তোকে সংসার করতে হবে, শোন, ও এখন বেকার, এজন্য এমনিতেই ওর মন ছোট থাকে, একটু ইনসিকিউরও থাকে। তাই তুই কথাগুলো যেভাবেই বলিস না কেন, ওর মধ্যে বিদ্যমান মেল ইগো আগ বাড়িয়ে সেটা গায়ে টেনে হার্ট হয়। এটা পুরুষের বৈশিষ্ট্য। তবে এখান থেকেই বোঝা যায় ও একটা চমৎকার দায়িত্বশীল স্বামী হবে। ব্যাপারটাকে পজিটিভলি নিয়ে খুশি হ। তাই বলে আমি ভালো কথাও বলতে পারবো না? এত কুমোর, এত মিলিকো, হাজবেন্ডরা ঠেকে গেলে বউ হেল্প করে না? নাফিয়া হেসে বলে, পুরুষের গুমর থাকতে হয় রে, একেবারে নাই হয়ে গেলে বিপদ। এ যুগে ভুড়ি ভুড়ি ছ্যাঁচড়া হাজবেন্ড পাবি তুই, যারা বউয়ের বিপদে সব শ্বশুরবাড়ির মাথায় গুছিয়ে দিয়ে হসপিটাল থেকে পালিয়ে যায়। স্বাদের মতো রকচটা সুপুরুষ হাতে গোনা কয়েকজন আছে। একটু একটু মানিয়ে চলবি, একটু একটু অভিযোগ করবি, তবে এসবের সুতো লম্বা করবি না। কত পাগল হলো বউকে সরকারি হাসপাতালে সার্জারি করাবে না, তাই দেখলি পুরুষের ভালোবাসা ভারী অদ্ভুত রে আসলেই। সব তো আর ভদ্রলোকের বেশি লম্পট হবে না। স্বাদের মতো বদমেজাজি পুরুষ মিষ্টভাষী লম্পট প্রতারকের চেয়ে ঢের ভালো। আজও টাকা নিয়ে এলে একদম আর মুখ ভার করে থাকবি না, বলে দিলাম। উল্টো আগ বাড়িয়ে বলবি তোর কষ্ট হচ্ছে, ওর আদর চাইবি, ওকে নিজের কাছে ধরে রাখবি। দেখিস তখন ওর গুমর কোথায় যায়। কি মাথায় ঢুকেছে? বোঝা গেছে? নিশা চোখ মুছে মাথা ঝাঁকায়। খানিক বাদে নাফিয়ার হাতটা টেনে নিয়ে বলে, এভাবে বোঝানোর জন্য হলেও তুমি এখানে থেকে যাও না ভাবি। নাফিয়া হাসলো, মিকি রাগ দেখালো। ধুর, আমাকে চাকরি বাকরি করতে হবে না পাগল, এমনিতে তো আমি মাঝে সাঝে আসবই বোকা। সাদ বাইকটা একটানে নিয়ে থামে তালুকদার মেনশনের সামনে। অসীম তখন বসার ঘরে বসে ঝিমুচ্ছিলেন। শাহনাজ বহু চেষ্টা করেও রাতের খাবারটা খাওয়াতে পারল না। সাদকে দেখে দুজনেই উঠে দাঁড়ায়, উৎকণ্ঠা নিয়ে জানতে চায়, কোনো ভালো খবর আছে? সাদ মাথা নাড়ায়, বলে, নেই, সার্জারি লাগবে, দোয়া করবেন সেজন্য এলাম। হাব্বু, আপনার সাথে কথা আছে, খুব জরুরি। অসীম একটু চিন্তিত হয়ে পড়ল। এই সময় কি কথা? ছেলেকে ভীষণ অস্থির লাগছে দুশ্চিন্তায়। তবে তার চিন্তার বিষয় আরও একটি হয়েছে। সার্জারির টাকা পয়সা কত কি লাগবে সেটা এক্ষুনি নাফিয়াকে কল করে জানবে বলে ঠিক করলো মনে মনে। অসীম কিছু জানতে চাইবার আগেই সাদ তাড়াহুড়ো লাগিয়ে বলল, আব্বু, আপনি আমাকে বেতন কত ধরতেন? মানে প্রথম মাসে বেতন কত দিতেন আমাকে? এমন প্রশ্নে অসীম অবাক ভীষণ। অস্ফুট জবাব দিলেন। 20-এর মতো। সাদ একটা চেয়ার টেনে অসীমের সামনে বসলো। তার অস্থিরতা বাড়ছে। 20 দিতেন? আচ্ছা, এনাফ। তো আব্বু, আমাকে অনুগ্রহ করে এই মাসে বেতনটা অগ্রিম দিয়ে দিন, ওর সার্জারির প্রয়োজন। আই প্রমিস, আমি ঠিকঠাকভাবে আপনার অফিসে যাব, বসবো, এবং এই মাস থেকেই আমি আর কোথাও ইন্টারভিউ দেব না। তবে আব্বু, 25 দিলে আমার পার্সোনালি খুব ভালো হতো, অন্তত এই মাসে। তারপর না হয় আমার যোগ্যতা আর খামতির বিচারে কাটাকাটি করতেন। একটু বিবেচনা করুন। অসীম আর শাহনাজ সাদের মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। সাদ বলতে থাকে, প্লিজ আব্বু। সে কি অনুনয়! চির উদ্যত ছেলেটা অসীমের সামনে চোরের মতো থিতু হয়ে বসে আছে। সাদ বাবার নির্লিপ্ততা দেখে আরো অস্থির হয়। আচ্ছা, 25 কি বেশি চেয়ে ফেলেছি? আচ্ছা, সমস্যা নেই, 5 না হয় পরের মাসের বেতন থেকে কাটবেন। এখন দেন, আর যোগ্য হই কিনা সেটা পরে বিবেচনা করে কাটছাট করিয়েন। এখন দেন আব্বু, আমি ঠেকে গেছি, প্লিজ। অসীম চুপচাপ চেয়ে রইল আরো কিছু মিনিট। পরপর উঠল, নিঃশব্দে এগিয়ে গেল নিজের ঘরে। আলমারিতে সবসময় 1050 ক্যাশ রাখা হয়। সেখান থেকে 30 বের করে এনে সাদের হাতে ধরিয়ে বলল, খুব যোগ্য হয়েছে তুমি, যাও সাহি সালামতে। টেনশনে বাইক উড়াধরা চালিও না। অ্যাপেন্ডিসাইট গুরুত্বরও কিছু না, ভালো মন্দ কল করে জানাবা। লাগলে টাকা আরও পাঠাবো, তোমার বেতন থেকে সব কেটে নেব, তবু লজ্জা রাখবা না। সে তোমার বউ, তার আত্মাকে কোনোভাবেই কষ্ট দিবা না। পুরুষ হওয়া মুখের কথা না, তার অসুখ বিসুখ নিরাময় সর্বোচ্চ করবা এভাবে।
রিসেপশনে টাকা জমা দিয়ে ছুটতে ছুটতে কেবিনে গিয়েছে সাদ। কেবিনে তখন আর কেউ ছিল না। নাফিয়া আর রিমা বারান্দায় বসে হাওয়া খাচ্ছিল। নিশা একা শুয়ে আছে চুপ করে। সাদ গিয়ে দরজাতে দাঁড়িয়েই কাশলো মৃদু আওয়াজে। নিশা ওকে দেখলো। এবার নাফিয়ার কথা মতন সরাসরি আহ্লাদ মিশ্রিত কাতরতা নিয়ে স্বামীর দিকে হাতটা বাড়িয়ে দিয়ে বলল, আমার ব্যথা করে, আমার কষ্ট হচ্ছে। সাদ একদম নরম হয়ে গেল। চুপচাপ এগিয়ে গিয়ে ওর মাথার কাছে বসে চুমু খেতে লাগলো নিশার মাথায়। নিশা আরামে চোখ বুজিয়ে নিয়ে অভিমানী সুরে বলল, সবসময় এভাবে সহজ থাকেন না কেন? সাদ লজ্জিত হয়ে হাসলো, বলল, একেবারে আদর্শ পুরুষ হয়ে গেলে তো মুশকিল নিশামণি। তখন অন্য মেয়েও তোমাকে চাইতে শুরু করবে। তার চেয়ে ভালো মন্দ মিশিয়ে তোমারই হয়ে থাকি, কি বলো? নিশা হেসে মাথা দোলাতে লাগলো। দুজনের ভাব ভালোবাসা যখন আবার একাকার হলো, ঠিক সেই মুহূর্তে নাফিয়া এসে দরজায় দাঁড়ায়। কিছুক্ষণ সাদ আর নিশাকে দেখে উদাস চোখে। নিজেকে নিয়েও আজকাল বড্ড বেশি শঙ্কায় ভুগছে। ওর মনে হয় ওর চোখ দুটো নষ্ট হয়েছে। সুন্দর ভালোবাসাবাসী দেখলে তাতে বদনজর লেগে যাবে। ও তাই চোখ নামিয়ে দ্রুত সরে দাঁড়ায়। সাদ অবশ্য ভাবিকে লক্ষ্য করেছে। শিমিন আর রিমা কেবিনে ঢুকতে নিশাকে তার কাছে রেখে চুপচাপ এগিয়ে যায় বারান্দায়। গিয়ে দাঁড়ায় নাফিয়ার ঠিক পেছনে। নাফিয়া মুখে হাসি ফোটানোর ব্যর্থ চেষ্টা করে। নিজেকে সহজ সাজাতে হড়বড় করে বলে, সাত, কাল নূরজাহান লাইব্রেরিতে একটু খোঁজ নিও তো। বিএসএস এর প্রিপারেশন নেব বলে কিছু বই অর্ডার করেছিলাম। আর শোনো, তোমরা আমলাপাড়ের ওই বাসাটা ছেড়ো না কেমন? ওটাতে এখন থেকে আমি ভাড়া থাকবো। বাড়ির মালিক ধর্মভীরু আর তার 3 কন্যা। পরিবারটা যথেষ্ট নিরাপদ লাগে। এমন বাসা বাড়ি আজকাল মেলানো যায় না। তার ওপর আমি একা মহিলা মানুষ থাকবো। আমার জন্য একেবারে পারফেক্ট। আমি 5-6 মাসের জন্য বড়গুনা আছি, বুঝলে? টেম্পোরারি একটা ডিসেন্ট চাকরি হলে বেশ হতো। তুমি কিন্ডারগার্টেন স্কুলগুলোতে একটু খোঁজ নিও তো। সাদ কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, তুমি চাকরি করবে? আরও আগে বলবে না? ডিসিশনটা সকালেই নিলাম। স্কুল নয়, তবে বেশ ভালো একটা জব অফার আছে, করবে? বলো তো শুনি। সানভীর ভাইয়াকে চেনো না? তোমার সম্পর্কে ভাসুর হতো যে। আমি যার কাছে ইন্টারভিউ দিতে গিয়েছিলাম, আমাদের বংশের সবথেকে বড় চাচার একমাত্র ছেলে। আগে এয়ারফোর্সে ছিল, স্বেচ্ছায় রিটায়ার করেছে আগে ভাগে। সানভীর তালুকদার? জি, প্রায় তো শুনি নামটা। ওই যে বুড়ো হয়ে যাচ্ছে, বয়স 40 ছুঁই ছুঁই, অথচ বিয়ে করছেন না বলে আব্বা মাঝে মাঝে কত আফসোস করেন তার নাম ধরে। তবে কখনো দেখিনি ওনাকে। দেখবে কিভাবে? সে তো মাত্র মাস 6 আগে বরিশালে এলো। এর আগে ঢাকা, থাইল্যান্ড, এখানে ওখানে ঘুরতো। আচ্ছা শোনো, উনি বেশ কয়েকটা এনজিও চালায়, তা তো জানো। উনি বর্তমানে একটা প্রকল্প হাত নিয়েছে। তৃণমূল পর্যায়ের বিধবা অথবা স্বামীর পরিত্যক্ত মেয়েদের নিয়ে উনি কাজ করতে চান, তাদের স্বাবলম্বী করতে চান। ভাইয়া আমাকে কল করেছিল আজ পটুয়াখালী যাওয়ার পথে। তার কয়েকজন স্মার্ট লোক দরকার, অবশ্য মেয়ে, যারা চমৎকারভাবে এই প্রকল্পের ব্যবস্থাপনা করতে পারবে। আমার মনে হয় তোমার চাইতে এই কাজ কেউ ভালো করতেই পারে না। তোমার কথা সানভীর ভাইয়াকে বলবো। নাফিয়া একটু অবাক হয়েছে, একটু অস্বস্তিতে পড়েছে। সাদ বলতে থাকে, সানভীর ভাইয়া চমৎকার একজন মানুষ, একটু সোজা সবটা অবশ্য, কাজ করলেই বুঝবে। তবে হ্যাঁ, বেতনের বিষয়টা আলোচনা সাপেক্ষ। যেহেতু সমাজসেবামূলক প্রতিষ্ঠান, তুমি রাজি হও ভাবি। 5 মাস তোমার দারুণ কাটবে, আমি গ্যারান্টি দিচ্ছি। ক্লিনিকের বাইরের আঙিনায় সিমেন্ট পায়চারি করছিল। হাতে ছিল তার ফোনটা। মনোযোগ সম্পূর্ণটা দিয়ে রেখেছে। একজোড়া কঠিন মনোযোগী দৃষ্টি যে ওকে সেই তখন থেকে লক্ষ্য করে যাচ্ছে, সে খবর সে রাখেনি। কিছুক্ষণ পরপর সাদকে কল করে জানতে চাইছে ওটি শেষ হলো কিনা। শেষ হলে তবেই সে ঢুকবে ভেতরে। এতক্ষণে সেই মনোযোগী দৃষ্টিজোড়া তার দিকে এগোয়। শিমিনকে ভীষণ রকমের চমকে দিয়ে ঠান্ডা গলায় বলে, 12:30টার পরে এই চত্বরে পুলিশের টল থাকে। বুঝতে পারছো কতটা বিপজ্জনক? এভাবে চুল খুলে দিয়ে ফোন হাতে নিয়ে পায়চারি করার মানে কি? রুগী তো হসপিটালের ভিতরে, বাইরে কি? শিমিন এতটাই চমকে ছিল যে ফোনটা প্রায় পেলেই দিচ্ছিল হাত থেকে। নিজেকে সামলালো বহু কষ্টে। বুকে থুতুরে দিয়ে বলল, আসসালামু আলাইকুম স্যার। আরহান আস্তে ধীরে সালামের জবাব দিয়ে তাকিয়ে আছে একদৃষ্টে। কার কাছে এসো?
সিমিন গায়ের ওড়নাটা টেনে জলদি করে মাথা ঢেকে তুতলে বলল, মেজ ভাবির অ্যাপেন্ডিসাইটিস অপারেশন। ভেতরে মেডিসিনের ঘ্রাণে অসহ্য হয়ে উঠছিলাম, তাই এসে এখানে দাঁড়িয়েছি। আপনি এখানে কেন স্যার? রুবাইয়া ম্যামের বেবি হয়েছে, রক্ত পাওয়া যাচ্ছিল না, আমি দিয়ে গেলাম। এটুকু বলে আরহান আবার চেয়ে রইল সিমিনের দিকে। চত্বরের নিয়ন আলোতে মেয়েটিকে তার কাছে অপার্থিব এক নারী মনে হচ্ছে। জাগতিক মলিনতার লেশমাত্র নেই মুখে, স্নিগ্ধ নারী সুলভ আর লাস্যময়ী মুখটা। আশপাশটা ছেয়ে আছে চমৎকার একটা মেয়েলি পারফিউমের ঘ্রাণে। সে প্রথম যেদিন দেখা হয়েছিল, প্রথম দিন ক্লাসে কান ধরিয়েছিল, তারপর করিডোরে কাঁদতে দেখেছিল। ওই বাচ্চা সুলভ মুখটার থেকে আজকের এই মুখটা ভীষণ আলাদা লাগছে। আরহানের মোটেই এই মেয়েকে ছাত্রী ভাবতে মন চাচ্ছে না এই আলোতে, এই নিরিবিলি চত্বরে। আরহানের অমন নির্লজ্জ দৃষ্টির তোপে পড়ে সিমিন গুটিয়ে যায়। এতক্ষণ স্যার ভেবে সম্মান করলেও সেদিন সাক্ষাতের শেষ কথাগুলো মনে পড়ে যায়। এই লোক কেন আবার এভাবে তাকাচ্ছে? স্যার হিসেবে কথা বলতে এসেছে ভালো কথা, কেন আবার এভাবে তাকাচ্ছে? তার কি সেদিনের কথা মনে আছে? তাকে বলা হয়েছিল কোনো প্রাক্তন থাকলে যেন সিমিনকে এভাবে না দেখে, তবুও দেখছে। এই চাই কি? এর এমনতর দৃষ্টি সবসময় সিমিনের হাত পা অবশ করে দেয়। এই লোক খুব ভালো করে জানে, তবুও কেন? সিমিন অস্ফুটে আচ্ছা আসছে স্যার বলে ঘুরল। সিমিন এত সস্তা না, এর সিমিনকে দেখে বুকে কিছু কিছু হয়। এর ভালো লাগে সিমিনের মুখ দেখতে, তাই বলে সিমিন হ্যাংলার মতো দাঁড়িয়ে থাকবে সবসময়? ন্যূনতম আত্মসম্মানবোধ ওর থাকা উচিত। সিমিন ঘুরতেই আরহান ফেরালো ওকে, আস্তে ধীরেই বলল, এমনিতেও অত ভালো টপ স্টুডেন্ট ছিলাম না, তবে পড়লে খুব পারতাম, রেজাল্ট ভালো আসতো। সিমিন থামলো, ঘুরে তাকাতেই আরহান বলতে লাগলো, বাবা চাষাপুষা শ্রেণীর লোক ছিলেন, পড়াশোনায় পরিশ্রম দিতাম, তাই মাধ্যমিক অবধি নিজের বৃত্তির টাকা, এই সাথে জেলা প্রশাসক থেকে কখনো এই সংস্থা কখনো ওই সংস্থা থেকে উপহার হিসাবে অর্থনৈতিক সহায়তা পেতাম। উচ্চ মাধ্যমিকের পরে বাবা মারা যান, নিজের পড়াশোনা সহ মা আর বোনের দায়িত্ব এসে পড়ে আমার কাঁধে। বোনকে বাধ্য হয়ে ভালো পাত্রস্থ করলাম, চলতে নেমে পড়লাম টিউশনিতে। কোনো ভার্সিটিতে কেন জানি টিকলাম না, হয়তো কপাল খারাপ ছিল। তারপর একটা জেদ চাপলো মনে, ন্যাশনাল ইউনিভার্সিটি থেকেই আমাকে দারুণ কিছু করতে হবে। আমার মনে আছে আমি দিনে 4 ঘন্টা ঘুমাতাম, বাকি সময় টিউশনি করতাম আর পড়তাম। এরপর এক চান্সে টিকে গেলাম রিটেনে। এই যে দাড়ি গোঁফ গজানোর বয়স থেকে বিসিএসই টিকে যাওয়া পর্যন্ত সময়টা আমি একটু শ্বাস ফেলার সময় পাইনি, তাই প্রাক্তন হয়নি কখনো কোনো। কথাগুলো বলল আরহান খুব সহজ গলায়। ওর স্বভাবই এমন, ভীষণ ঠান্ডা সবসময়। ছাত্রীদের ক্লাস থেকে বের করে দেবে, তখনও ঠান্ডা গলায় ডেকে বলবে, এই যে সেকেন্ড বেঞ্চ চশমা, আপনি প্লিজ উঠে দাঁড়ান এবং ক্লাস থেকে বের হন, অনুগ্রহপূর্বক আমি আপনাকে কান ধরে আগে বের হবেন। সিমিন চোখ তোলে, ওর চোখে জড়ো হওয়া বিস্ময় চাপা দিয়ে আবার চোখ নামিয়ে নেয়। আচমকা তার হাত পা আবার আগের মতো অবশ হতে শুরু করেছে। আরহান এবার একটু গলা খাকারি দিয়ে বলে, উজান প্রেমের প্রস্তাব দিক অথবা সজিত দিক, এখানে কখনোই তাকাতাকি করবে না। আমার এক্সামের পরে আমি বিয়ের প্রস্তাব পাঠাবো, এর মাঝে বাড়ির লোক বিয়ের কথা তুললে আমাকে বলবে। সিমিন ক্ষণে ক্ষণে চমকাচ্ছে, শ্বাস বন্ধ করে হাঁ করে তাকিয়ে আছে। আরহানের ঠোঁটে এসে ভর করেছে অমায়িক হাসির ঝিলিক। আবার ঠান্ডা গলায় বলল, লক্ষ্য করেছি তুমি বড্ড গা ঘেঁষা, ছেলেদের এতটা বন্ধুত্ব সুলভ হওয়া ঠিক নয়। ছেলে বন্ধু কয়জন বাদ দিয়ে দেবে, পড়াশোনার ব্যাপারে হেল্প করতে তোমার বান্ধবী আর আমি আছি। শিবির নিজের মধ্যে নেই, ওর কাছে সবকিছু কেমন স্বপ্নের মতো লাগছে। আচ্ছা, লোকটাকে বলবে ওকে চিমটি কাটতে। আরহান হাতের ফোনটাতে সময় দেখলো এবার। আশেপাশে কোথাও কুকুর ডেকে উঠলে সিমিন ঘোর থেকে বেরোলো। ওর পুরো শরীর কাঁপছে।
ওসব দেখে আরহান মনে মনে কিছুক্ষণ হেসে পকেট থেকে একটা কিটক্যাট চকলেট বের করে এগিয়ে দিয়ে ঘুরে ওই চত্বর প্রস্থানের আগে শেষ একবার বলে, আমার কথা মেনে ছেলে বন্ধু বাদ দিলে কাল থেকে আমাকে কষ্ট করে রাস্তায় দাঁড়িয়ে থাকতে হবে না। রোদের মাঝে তোমাকে এই পাহারা দিতে একটু বিবেচনা করো। লম্বা লোকটা লম্বা কদম ফেলে চোখের পলকে ক্লিনিক চত্বর ত্যাগ করতে চাইল। সেমিন হাঁসফাঁস করছে দাঁড়িয়ে। এতক্ষণে ওর কণ্ঠ ফুটল, ধিমি আওয়াজে বলল, ছেলে বন্ধু রাখবো না। ওই গলির চায়ের দোকানে আর চা খেতে যাবেন না তবে স্যার? আরহানে একটু থামলো, তবে ঘুরল না, বলল, আমার লাস্টে 323 নাম্বারটা সবসময় খোলা থাকে, তবে পড়াশোনা ব্যতীত অন্য কথা আমি অ্যালাও করব না কিন্তু। ফজরের আজানের ঠিক আগে আগে নিশার অপারেশনটা হলো। কোনোরূপ জটিলতা নেই। সাদের উৎকণ্ঠা কমে এলো ডাক্তার বেরিয়ে খবরটা দিতে। এতক্ষণ ওটির সামনে উদ্ভ্রান্তের ন্যায় দাঁড়িয়েছিল। অতটুকু মেয়ে, অতটুকু শরীরের কাটা ছেঁড়া, ভাবতে পারিনি সাদর সব। ও শুধু ছটফট করছিল। নাফিয়া এসে ভাত খেতে ডাকলেও নড়েনি, শাওকে এসে চা দিলেও খায়নি। তারপর যখন নিশাকে বের করা হলো, অস্থির উদ্ভ্রান্ত ছেলেটা গিয়ে এক থাবায় ধরল সোনার চুড়ি পরিহিত গোলগাল তুলতুলে হাতটা, ব্যগ্রস্বরে ডাকলো, নিশামণি, এই যে আমি। ব্যথা পেয়েছিলে? সিস্টার জবাব দিল, ভাইয়া পেশেন্ট ঘুমাচ্ছে, কথা বলবেন না। নিশা তন্দ্রাচ্ছন্ন ছিল, ঘুমাচ্ছিল না। সাদের কণ্ঠস্বর কানে যেতে দুর্বল চোখের পাতা মেলল অলস বেড়ালের মতো। সাদ ট্রলি থামিয়ে ওখানেই ঝুঁকলো, কণ্ঠে সাবেগী কাতরতা। কিছু বলবে জান? নিশা ক্ষীণ আওয়াজে জবাব দিল, ব্যথা পাইনি, শুধু ইঞ্জেকশনটা দেওয়ার সময় ব্যথা পেয়েছি। শক্ত হাতটা ওর মাথায় বোলালো সাদ। মলিন হেসে বলল, আচ্ছা, এবার গিয়ে ঘুমাও। আমি আশেপাশে আছি, সব ঠিকঠাক, কোনো দুশ্চিন্তা নেই। নিশাকে নিয়ে যাওয়া হলো পোস্ট অপারেটিভ রুমের দিকে। সাদ দাঁড়িয়ে রইল ঠায়। রিমা এসে বলল, ভাই, এখন তুমি কিছু খাও, পাউরুটি আর কলা দিব? সাদ মাথা নাড়ে। নাফিয়া হেসে এবার একটু ঠাট্টা করলো। এত বউ পাগল হওয়া ঠিক না ভাই, একটু শ্বাস নাও। সাদ এবার একটু লজ্জা পেল। সে বউ পাগল? আশ্চর্য, এটা কেমন কথা? মেয়েটা তার স্ত্রী, তার দায়িত্ব, তার সব। তার কত যত্ন করে মেয়েটা। পাগলামি করে মাঝে মাঝে এসে এও বলে, আপনার নখগুলো কেটে দেব? ঠিক এভাবে পালে সাদকে, যা আজীবন করবে। তাকে স্নেহ করা কি সাদের পাগলামি? আচ্ছা, বউ পাগল উপাধি নিলে সাদের পৌরষ কি এখন কিছুটা কমে যাবে? তাকে বোকা বোকা দুর্বল মানসিকতার বাচ্চা ছেলে মনে হবে যে বউয়ের কথায় সব কাজ করে? আচ্ছা, মনে হলে হোক। এই উপাধি নিতে সাদের এখন বিন্দু মাত্র লজ্জা থাকবে না। বউ পাগল হওয়া ভালো, বউয়েরই তো পাগল, অন্য কিছু না তো। ভাবিকে বলল, রাতে রাতে উঠে কান্না করে পেট ব্যথা হলে। এই মেয়ে এত ঝাঁকি কিভাবে সহ্য করে বুঝতে পারছি না। নাফিয়া মুগ্ধ চোখে তখন থেকে সাদকে দেখে চলেছে, বলছে না কিছু। ও শুধু ওর নজর এড়াতে ব্যস্ত। এই নজর এই সুন্দর দম্পতির ওপরে কখনো না লাগুক। এরা আজীবন ভালোবাসা, ঝগড়াঝাটি, মান অভিমান, খুনসুটি আর অঢেল মায়ায় মাখামাখি হয়ে থাক। সারাটি জীবন অল্প বুঝে নরম মেয়েটির বদমেজাজি বউ পাগল স্বামীটা শুধুমাত্র তার হয়েই থাকুক। ফজরের আজানের পর থেকে শাহিদ ডেকে চলেছে অমৃতাকে। অমৃতা গভীর ঘুমে আচ্ছন্ন তখন। শাহিদের ডাক ওর কানে গিয়েছে বড্ড দেরিতে। রাত্রিরে কয়েক দফায় বমি করে ঠিকঠাক ঘুম হয়নি তার। এখন ভীষণ ক্লান্ত। শাহিদের ডাকে একটু যেন বিরক্তও হলো। কণ্ঠে বিরক্তি নিয়ে বলল, সমস্যা কি? শাহিদ উঠতে উঠতে নিস্তেজ গলায় বলল, নামাজটা পড়ে ঘুমালে ভালো হতো। অমৃতা চোখ ডলতে লাগলো, কপাল কুঁচকে ফেলে বলল, এই জন্য ডেকে তুলেছ আমায়? শাহিদ জবাব দিয়ে বিছানা গোছায়। তার টুপি খুলছে, সে নামাজে দাঁড়াবে তাই। অমৃতা থমথমে মুখে চুপ করেই বসে রইল। শাহিদ শ্বাস ফেলল, বলল, এই সময় নামাজ কালাম বেশি করে পড়া উচিত। অমৃতা তখনও চুপ। শাহিদ একটু শক্ত করলো নিজেকে। অমৃতা চোখ তুলল, বলল, এত ধার্মিক কবে হলে? শাহিদ জানতো সে এমন একটা বাক্য অমৃতার থেকে শুনবে। নামাজ নিয়ে ভীষণ অলস ছিল সে। ওই শুক্রবারে যাওয়া হতো। ইদানিং এত অসহ্য লাগে অন্তরটা, বেঁচে থাকা যেন কষ্টসাধ্য। জায়নামাজে দাঁড়ালে কিছুক্ষণের জন্য জাগতিক সব কিছু থেকে রেহাই মেলে। ওর মনে ভয় চেপেছে আসলে। ওর পাপের ফল কিনা ওর অনাগত সন্তান ভোগ করে।
একটা পাপ করে ফেলেছি বলে জীবনে কখনো অনুশোচনা হবে না, আল্লাহর কাছে ক্ষমা চাইব না, এমনটা নয়। আল্লাহ আমাদের ক্ষমা করে দিই, জানি না কি করেন। শাহিদ ধীরস্থির কথাগুলো বললে অমৃতা জ্বলে উঠল তেলে বেগুনে, চেঁচিয়ে উঠল, তুমি সবসময় আমাদের ওই মেলামেশাকে পাপ কেন বলছো? আমাদের ভালোবাসা ছিল, কত কেঁদেছি দুজন ওই রাতে দুজনকে কাছে পেয়ে, মনে আছে এই ইনোসেন্স সিন? শাহিদ মলিন হেসে বলল, ধর্ম তো তাই বলে, আমাদের পাথর ছুঁড়ে মারা উচিত। অমৃতা কাঁপতে লাগলো রাগে, আবার বলল, স্টুপিড হয়ে যাচ্ছ তুমি সাহেব। হলে হচ্ছি, নামাজ পড়ো। পড়বো না। অমৃতা, আমি আমাদের সন্তানের ভালোর জন্য বলছি, তুমি নামাজ পড়ে দেখো, একটু হালকা লাগবে হয়তো। আমার তোমার মতো একটা ফ্রাস্ট্রেশন নেই যে হালকা হতে হবে 5 বেলা যায় নামাজে কফাল ফুকিয়ে। অমৃতার এহেন কথায় শাহিদ হতবাক হয়ে চেয়ে রইল কিছুক্ষণ, তারপর বলল, তুমি আমাদের ধর্ম গ্রহণ করেছ অমৃতা, তুমি ভুলে গিয়েছ এটা কেমন ধরনের কথা, নিজ ধর্মকে ছোট করে। অমৃতা থিতিয়ে যায়, কিন্তু পুরোপুরি দমে না, গলায় তেজ নিয়ে বলে, হ্যাঁ, আমি করে এসেছি, আমি সহ্য করে এসেছি শুরু থেকে। নিজের ভালোবাসার মানুষকে বাপের কথা মতো কাপুরুষ হয়ে অন্যত্র বিয়ে করতে দেখেছি। তারপর হঠাৎ একদিন সে আমার কাছে এসে আমার সতীত্ব নিল, বিলিয়েছি। তারপর নিজের ধর্ম ছেড়েছি। তারপর নিজের বিলাসবহুল লাইফ বাদ দিয়ে তার ভাড়া করে দেওয়া একটা অ্যাপার্টমেন্টে ছিমছাম সংসার সাজিয়েছি। শুধু আমি করে গেছি, আর দিন শেষে অভিযোগের আঙুল আমার দিকেই উঠেছে। তো আমার দিকে অভিযোগের আঙুল তোলো, কে বারণ করেছে? আমিও তোমার জন্য কি না করেছি। তার ছেলের হাসি হাসলো অমৃতা, বলল, তুমি কি করেছো সুপিরিয়র গিরি ফলানো ছাড়া? সারাক্ষণ আমার উপর এই রেস্ট্রিকশন ওই রেস্ট্রিকশন। তুমি পারবে আমার মতো লক্ষ্মী মায়ের মূর্তি ছুতে? রাগে অমৃতা কি বলছে নিজেও জানে না। শাহিদ উঠল হুঙ্কার দিয়ে, তক্ষুনি প্রচন্ড রাগে একদম হাত তুলে বলল, একটা চর মারবো ধরে, অসভ্য কোথাকার। অমৃতা চোখ মুখ খিচিয়ে নিয়েছিল, যদিও গালে কোনো চর অনুভব না হতে চোখ খুলে শাহিদের লাল চোখ দুটো দেখল। শাহিদ চেঁচালো, তোমার লক্ষ্মী মায়ের মূর্তি মানে তুমি মুসলিম? মাইন্ড ইট, আমি একজন মুসলিমের পেটে বাচ্চা দিয়েছি, এখন দ্বিমুখিতা করে আমার সন্তানকে নাপাক বানানোর চেষ্টা করলে একদম খারাপ হয়ে যাবে। বলেই শাহিদ রাগে কাঁপতে কাঁপতে টুপিটা মাথায় দিয়ে অ্যাপার্টমেন্টের বাইরে চলে গেল। ওর ঘরে নামাজ আদায় করার মুড নেই, আর মসজিদে যাবে। অমৃতার চোখ বেয়ে পানি পড়তে লাগলো অবিরত। ও জানে ও এখন মুসলিম, এই সত্য ও স্বীকার করে অন্তরে। এই কথাগুলো শাহিদকে বলেছে কেবল রাগের বশে, কিন্তু শাহিদের এমন হিংস্র প্রতিক্রিয়া আশা করেনি সে। সেই শাহিদ অমৃতার আগে সবসময় ধর্মকে এগিয়ে রাখলো। অমৃতা এটা মানতে নারাজ। ও তো জানে শাহিদের জীবনের সর্বোচ্চটা অমৃতাই, কিন্তু ক্ষণে ক্ষণে অমৃতাকে শাহিদের টের পাইয়ে দিচ্ছে নিজের স্বার্থ, ধর্ম, পাপ, পুণ্য এসবকে আগে রেখেছে শাহিদ। অমৃতা ক্ষণিকের লালসা থেকে হয়ে উঠেছে কেবল দায়বদ্ধতা। এই সত্যিটা ক্ষণে ক্ষণে টের পাচ্ছে অমৃতা। দিনকে দিন মানসিক রোগী হওয়া ছাড়া আর কোনো গতি সে দেখছে না, একদমই দেখছে না। 31 বছর, 35 বয়স, ঠিকঠাক। প্রশাসন ক্যাডার, শুধু একটু খাটো এজা, তবে দেখতে কিন্তু বেশ। আফ্রিকান কাঠের বৃহৎ ডাইনিং টেবিলটার উপর ল্যাপটপটি রাখা, স্ক্রিনের উপপথে একজন ভদ্রমহিলার ছবি, মুক্তার দিকে অনুসন্ধানের দৃষ্টি মেলে চেয়ে আছে 5 জোড়া চোর। ওরা 5 জন। ওদের মধ্যে সবচেয়ে ছোটটির নাম শিপা, চলতি মাসে USA থেকে এলো বেড়াতে, স্বামীর সাথে ওখানেই থাকে। এখানে ওকেই সব থেকে বেশি উত্তেজিত লাগছে। ভাইয়ের পাত্রী খুঁজতে ভীষণ তৎপরতা, চোখ মুখ উপচে পড়ছে উদ্বিগ্নতা। সরল গলায় বলল, কিন্তু এর মুখটা কেমন গম্ভীর লাগছে, হাসে না স্বভাবত এই মেয়ে। বাদ এই বাদ। শিপার কথায় বাকি 4 জন এবার মনোযোগী হলো, ভুরু কুঁচকালো। আসলেই তো, এই মেয়ের মুখ এমন আধার কেন? ছবিতে আবার কোন লোক না হাসে? যে মেয়ে ছবিতে হাসে না সেই মেয়ে নিশ্চয়ই বছরে একবার হাসে। এ বাদ বাদ বাদ। ছোট 4 জনের একই মত, উষা, সাইমা, শায়লা, শিফা। ওরা পরপর মাথা দুলিয়ে বড় আপার দিকে তাকায় তার সিদ্ধান্ত জানতে।
বড় আপা মুনতাহা আমিন কোনো সিদ্ধান্ত দিলেন না মুখে, হাত বাড়িয়ে ল্যাপটপটাই বন্ধ করে হাফ ছাড়লেন। ভালো করে খোঁজ নিতে হবে, যদি শোনে এই মেয়ে কম হাসে তবে এই মেয়ে তার তরফ থেকে আগেই বাদ। 5 বোন মিলে জটলা পাকিয়ে বসলো মন খারাপ করে। একটা ভালো হাসি খুশি পাত্রীর এত অভাব কেন? চিরুনি তল্লাশি দিয়ে মেলানো যাচ্ছে না, যা পাওয়া যাচ্ছে কিংবা পছন্দ হচ্ছে সেগুলো আবার 25-এর নিচে। ওসব মেয়েদের কাছে কোন মুখে প্রস্তাব নিয়ে যাবে তারা? কোচে কোচে মেয়েগুলো তাদের ভাইয়ের বয়স শুনলে আগেই পিছনের দরজা দিয়ে পালাবে। এবারে ডাইনিং রুমটা সুবিশাল হল ঘরের মতো। 3-4 জন আয়া ঘুরে ঘুরে সবার গ্লাসে জুস ঢেলে দিচ্ছে। ওরা বিরস মুখে পাউরুটিতে মাখন লাগাচ্ছে। হঠাৎ করে পরিবেশের গম্ভীরতা ভেঙে দিয়ে টেবিলের এক সাইডে বসে থাকা লম্বা চওড়া মানুষটা হাসলো হালকা। মুখের সামনে থেকে ম্যাগাজিন পেপারটা সরিয়ে মোটা কালো ফ্রেমের চশমাটা ঠিক করে বোনদের দেখতে লাগলো। কঠিন গম্ভীর তবে অমায়িক চেহারার একজন পুরুষ। মুখ জুড়ে ভারিক্কিভাবে এলেও সুন্দর বাদামি চোখ দুটো হাসলে সবসময় প্রাণোচ্ছল কিশোরের মতো চকচক করে। লোকটা যেন চোখ দিয়ে হাসে। সে সাত সকালে তার বন্ধুর মন খারাপের কারণ শুনে হাসছে, যেন খুব মজার একটি ঘটনা ঘটেছে। তবে কাউকে কিছু না বলে এক হাতে তুলে নিল চিনি ছাড়া ব্ল্যাক কফির বড় মগটা। মুনতাহার কপাল কুঁচকে উঠল, চিবিয়ে চিবিয়ে বলল, হাসছিস? এখন কিছু বুঝছিস না তাই না? হ্যাঁ রে, সংসার করবে কে, তুই না আমরা? আমাদের কিসের ঠেকা? একটু চেষ্টা কর নিজে। সানভীর তালুকদার কফির মগে চুমুক দিয়ে আবার হাসলো কিছুক্ষণ, ভারী গলায় জবাব দিল, তো এখন আমি গিয়ে ম্যাট্রিমনি সাইটগুলোতে পাত্রী খুঁজবো? কাম অন, আমার এত সময় নেই। ভাইজানের কথায় বেশ বিরক্ত উষা। ও 6 ভাই বোনের মধ্যে সেজো, যার স্বামী শিল্পপতি, গা ভর্তি সোনা নিয়ে থাকে সব সময়। ভাইকে বলল, আপনার এত সময় নেই? তা সংসার করার সময় হবে তো আপনার? তা হবে। বলতে বলতে সানভীর আবার ম্যাগাজিনে ডুব দিতে চাইল। সাইমা দিল না, সে নিজে একজন ডেন্টিস্ট। সানভীর ভীষণ অবাক। সমস্যা? আমার তো কোনো সমস্যা নেই, আমি তো বলে দিয়েছি তোদের পছন্দ মতো একজন এনে দে, আমি তাতেই সংসার করব। তোরাই তো সমস্যা তৈরি করছিস। মেয়ে আসে না, মেয়ে কাঁদে না, মেয়ে হাসে না, মেয়ে কথা কম বলে। আচ্ছা, এগুলো কোনো খুঁত? আসলে তোরাই চাস না আমি বিয়ে করি। বলতে বলতে হাই তুলল সানভীর। চওড়া শরীরটা নেড়েচেড়ে আড়মোড়া ভেঙে উঠতে চাইল। বাগানে কিছুক্ষণ হেঁটে পার্কে দৌড়াবে সে। জীবনটা হঠাৎ ভীষণ অনিয়মের ডেরায় পড়েছে, তাকে ঠিক হতে হবে। চাকরি থেকে রিটায়ারমেন্ট নেওয়ার পর থেকে একদম যা তা পর্যায়ের অলস হয়েছে। নিজেকে ফিট রাখা দরকার। শাইলা গিয়ে ভাইজানকে টেনে আবার বসিয়ে দিল। কাট কাট গলায় বলল, কম হাসা কোনো খুঁত না, কিন্তু আমরা চাই আমাদের ভাইয়ের বউ যেন সারাক্ষণ হাসে, যেন দাঁত বের করে হাসে। তার মধ্যে ন্যূনতম মেজাজ থাকলে আমরা নিতে পারবো না। একটা মাত্র ভাইয়ের বউ হবে আমাদের সে। আমরা 5 ননদ, তাকে ভীষণ আদরে রাখবো। আল্লাহ দিলে তোমাকে তো আমাদেরকে একটা টাকা দিয়ে কখনো সাহায্য করতে হবে না। স্বামী বাচ্চা নিয়ে বছরে 2 ঈদে আসব। তখন যদি এসে ভাইয়ের বউয়ের কালো মুখ দেখতে হয় তাহলে তো আমরা এটা মানব না ভাইজান। আমরা মাথায় তুলে রাখবো তাকে, আর আমরা এলে তাকেও আমাদের নিয়ে নাচানাচি করতে হবে 3-4 দিন। হেসে খেলে আমাদের রেঁধে বেঁধে খাওয়াতে হবে। বোনের আবদার মেশানো কথা সানভীর চুপ হয়ে যায়। দুষ্টুমি করে বলে, তার মন খারাপ থাকলেও আসতে হবে। মন খারাপ থাকবে কেন? চমৎকার একটা স্বামী থাকতে চমৎকার 5 জন ননদ নন্দাই, 10 জন ভাগ্নে ভাগ্নি, এত বড় বাড়ি, চমৎকার পরিবেশ, তবুও মন খারাপ থাকবে কেন? সানভীর জবাব দিল ঠাট্টা করে, তোরা ভীষণ অ্যাগ্রেসিভ, এ কারণেই তার মন খারাপ থাকবে। মুমতাহিনা এতক্ষণ ধরে ভাই বোনদের কথা শুনছিলেন। 6 ভাই বোনের মধ্যে সে সবার বড়। বাবা মা চলে যাওয়ার পরে 2 হাতে আগলে রেখেছে ভাই বোনগুলোকে। মুখ খুললেন এইবার, অ্যাগ্রেসিভ নই, আমাদের বাবা মা নেই। এই বাড়িতে এলে তোদের মাঝে তাদেরই খোঁজার চেষ্টা করব আমরা। আমাদের আম্মা সব সময় হাসতেন, একদম নিরেট, ভাবহীন মানবী ছিলেন, সাদা পৃষ্ঠার মতো স্বচ্ছ, তাকালেই পড়ে ফেলা যেত। মুখে যা বলতেন মনেও তাই। আমরা এমন কাউকেই খুঁজছি। সানভীর এইবার গম্ভীর কণ্ঠে বলল, দেখো পাও কিনা। আরও 38 বছর লেগে যেতে পারে। তবে
মুমতাহিনা শক্ত গলায় বলল, এতগুলো বছর ধরে চেঁচিয়ে চেঁচিয়েও বিয়ে করাতে পারলাম না। বয়সটা কোথায় এসে দাঁড়িয়েছে দেখেছিস? এখনো বলছিস আরও 38 বছর। সানভীর সাথে সাথে চওড়া হেসে বলল, আমি তো নিজেই 21-22-এর যুবক মনে করি। 38 ঠেকেছে, আমি তো নিজেই 21-22-এর যুবক মনে করি। তোমরা কোথায় কোথায় আমাকে বুড়ো বলো কেন বুঝি না। আমি এখনো মাছ খেতে গিয়ে গলায় কাটা আটকে ফেলি। পাত্রী পক্ষকে বয়স বলার সময় বলবে, এই পাত্রের বয়স হলে কি হবে? নিতান্তই এক সরল শিশু, তাজা মাছের কাটাও খেতে পারে না। বোনদের সাথে ফাজলামি করে সানভীর দম ফাটিয়ে কিছুক্ষণ হেসে উঠল। ওরা কপাল কুঁচকে তাকিয়ে আছে। সানভীর হাসি থামালো। এবার ঠাট্টা বাদ দিয়ে বোনদের মেজাজ সামলে নিতে বলল, কুল, শোনো, যাকে দেখছো দেখো, যাকে পছন্দ করছো করো, কিন্তু আমি শুরুতে তার সাথে আলাপ করতে আগ্রহী। শিফা দাঁত বের করলো তৎক্ষণাৎ। বলল, কেন কেন ভাইজান? তার কনফিডেন্স লেভেল চেক করে নেব। মানে তার মাছের কাটা বাছার কনফিডেন্স আছে কিনা সেটা দেখব। সানভীর বলে আবার হাসলো। এটাও ছিল ফাজলামি। পরপর বলল, এটা ব্যক্তিগত, তোদের না জানলেও চলবে। মুমতাহিনা বলল, আত্মবিশ্বাসী মেয়ে চাহিদায় থাকলে তাহলে জব হোল্ডারই খুঁজি তবে। আত্মবিশ্বাসী মেয়ে শুধু চাকরিজীবী হয় এটা কে বলল? চাকরির সাথে একটা কোনো সম্পর্ক নেই। আত্মবিশ্বাসী মেয়ে দুনিয়ার সব ঝঞ্ঝাট ভেঙে চুরে নিচে দাঁড়িয়ে থাকে, টিকে থাকে, যে এমন মেয়েকে বলা হয়। টাকা কামালেই যে আত্মবিশ্বাসী হয় এমনটা নয়। তুমি ভুরি ভুরি ওয়ার্কিং ওমেন পাবে যারা বাইরে খাটনি দিয়ে এসে হাসি খুশি ঘরেও লাথি খায়। তো পাত্রের কনফিডেন্স লেভেল চেক করে তুই কি করবি? তুই বুঝি তাকে খুব ঝঞ্ঝাট দিবি? মুমতাহিনার কথা সানভীর হেসে কফির মগে শেষ চুমুক দিয়ে মগটা সশব্দে রাখলো টেবিলে। হাতটা ট্রিম কাট দেওয়া চুলে বুলিয়ে জবাব দিল, আত্মবিশ্বাসী নারী হলো এক একটা পারিবারিক সম্পদ আমার চোখে। কেন বলি? একটি আত্মবিশ্বাসী মেয়ের জন্য 3টি প্রজন্মের মেয়ে শান্তি করতে পারে একটা বাড়ি, এবং আমার গোটা সংসারটা যার হাতে থাকবে আমি অবশ্যই চাইব সে যাতে যোগ্য থাকে, সে যাতে আমার কন্যা অথবা আমার পুত্রবধূর জন্য চমৎকার একজন মহিলা অভিভাবক হয়। আচ্ছা, উঠছি। ওরা 5 বোন মুখ চাবাচাবি করছে ভাইয়ের কথা শুনে। সানভীর উঠে দাঁড়ালো। সানভীরের অ্যাসিস্ট্যান্ট নাসির আসলো সেই মুহূর্তে, হাতে একটা প্যাকেট। সানভীরকে বলল, স্যার, আপনার অফিস থেকে সুদেবদা পাঠিয়েছে আপনার ব্লেজার। সানভীর তেমন একটা গা না করে ফুল শার্টের হাতা ফোল্ড করতে করতে বাড়ি থেকে বেরিয়ে যায়। মুমতাহিনা নাসিরকে বলে, এটা কিসের ব্লেজার? ওই স্যারের কর্মচারী সুদেব স্যারের গায়ে কফি ফেলেছিলেন সেদিন হোঁচট খেয়ে। স্যার ব্লেজারটা ফেলে দিয়ে এসেছেন। সুদেব স্যার ভীষণ লজ্জিত হয়ে ব্লেজারটা ওয়াশ করে দিতে চেয়েছেন। স্যার বললেন লাগবে না। সুদেব স্যার তবুও পাঠালেন, সাথে একটা গিফট বক্স। শায়লা এসে কেয়ারটেকারের হাত থেকে ব্লেজারটা নিয়ে আশ্চর্য হয়ে বলল, মানে 18,000 টাকার ব্লেজার এটা ভাইজান ফেলে দিয়ে আসলো? এটা কোনো কথা? একটু হিসাব করে চলে না এই লোক? বাড়ির আয়া রাহেলা এগিয়ে এসে বলল, সেজো আপামনি, স্যার আসলেই ভীষণ অপচয় করে সব ব্যাপারে। ইটস ওকে মাসুক, ওটা হয়তো আরেকজনের রিজিকে ছিল, বাদ দাও। স্যার একটা কথাই শিক্ষা রাখছে, বাদ দাও। মুমতাহিনা উঠলেন, বললেন, এজন্যই তো একটু বাছাবাছি বেশিই করছি। এই ধরনের পুরুষ মানুষ আসলে সংসার আর বউয়ের শাসন ছাড়া ঠিক হয় না। সব গুণের পাশাপাশি একটু হিসেবি স্বভাবের মেয়ে আনবো, নয়তো আবার সব সম্পত্তি সমাজ সেবা করবে, অপচয় করে নিলামে তুলবে। এই বাউন্ডলি ছেলেটা এতটা বাউন্ডলি ছিল বলে জোর করে এয়ারফোর্সে ঢুকিয়েছিলাম। সেই চাকরি ছেড়ে আবার এসে দেদারসে অনিয়ন্ত্রিত জীবনযাপন করছে। ওর জন্য আসলেই একটা ফুল অফ কনফিডেন্স মেয়ে চাই, ওকে টাইট দিয়ে রাখতে। ফ্রাই প্যানে হাত খুলে শাহজাহানকে তেল ঢালতে দেখে পেছন থেকে আতকে উঠল নাফিয়া। এগিয়ে এসে বলল, আম্মা করেন কি? এত তেল কেন? শাহনাজ থমথমে গলায় বলে, পুঁটি মাছ ভাজবো, তেল লাগবে না।
ভোরা পুঁটি মাছগুলো তেল দিয়ে মচমচ করব। নাফিয়া তেলের বোতলে ছিপি আটকে বলল, এসব কারা খাবে? বাড়ির সবার এত তেলের খাবার পেটে সয় না, আপনারা তো মোটেই সয় না। আবার হসপিটালে ছুটলে কে দেখবে? পুঁটি মাছগুলো ডিপ ফ্রিজ থেকে কাঁচা আম আর সজনা নামিয়ে আলু কাঁচামরিচ দিয়ে ঝোল ঝোল করি। এত তেলের দরকার নেই, স্বাস্থ্য খারাপ হয়। সাথে তেলের যা দাম, 200 টাকা লিটার। বাপরে বাপ, একটু হিসেব করে খাওয়াই ভালো। শাহনাজ নাফিয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে হো হো করে হেসে উঠল হঠাৎ। নাফিয়া ফ্রাইং প্যানে পেঁয়াজ কুচি ছেড়ে তাকায় শাশুড়ির দিকে। কিশোরী সুলভ কণ্ঠে বলে, হাসছেন কেন? শাহনাজ বলে, তুই সব সময় তোর শ্বশুরকে কিপটেমির জন্য কথা শোনাস, অথচ তুই যা হয়েছিস বাপরে বাপ, হাতের মুঠির ফাঁকা দিয়ে পানি গড়ায় না তোর। যোগ্য শ্বশুরের যোগ্য পুত্রবধূ। নাফিয়া হঠাৎ চুপ হলো। নীরবতা ভারী হবার আগে শক্ত গলায় বলল, আম্মা, আমি অসীম তালুকদারের পুত্রবধূ নই। আর ফের এসব কথা বলবেন না, উনি আমার শ্বশুর নন। বারবার নিষেধ করি আপনাকে, আপনাদের, তবুও কেন শোনেন না? শাহনাজ চুপ হলো। নাফিয়া মলিন মুখে ব্যস্ত হয়ে বলল, পুঁটি মাছ ভাজছে। পাশাপাশি আরেকটা কড়াইয়ে চড়িয়ে দিল কবুতরের মাংস। দুপুরে নিশার জন্য হসপিটালে পাঠানো হবে কবুতরের মাংসের ঝোল নতুন আলু দিয়ে। স্বাদ এসে তারা দিল, ভাবি হলো? ভাবি নয়, আপা ডাকো। নাফিয়া স্বাদকেও শক্ত গলায় বারণ করলো, এখন থেকে সবাইকে শোধরাতে হবে ওর। এই যন্ত্রণা ভালো লাগছে না। স্বাদ উদাস চোখে চেয়ে রয়। নাফিয়া প্রসঙ্গ পাল্টে হেসে বলে, আমি ওই জবটায় আবেদন করতে চাই। সাত, ইন্টারেস্টিং লাগছে। তোমার সানভীর ভাইয়ার সাথে যোগাযোগ করো, আর যেভাবে বলতে বলছি সেভাবে বলবে। আমি তোমাদের পরিবারের কেউ নই, ওকে? স্বাদ চুপচাপ মাথা নেড়ে পাশের ঘরে চলে যায়। তক্ষুনি কল লাগে সানভীরের নাম্বারে। ছোটবেলা থেকে বংশের সব থেকে বড় ছেলে বিদায় এই বংশের সব ছেলেরা সানভীরকে একটু বেশি ভয় পেয়ে চলে। কথাবার্তা বলার সময় গলার টোন থাকে একদম নিচে। সানভীর তালুকদার কলটা ধরলো। স্বাদকে বেশ সহজ গলায় সালাম দিয়ে হেসে বলল, কি ব্যাপার? ভাইয়া কি বিজি? না তো। ভাইয়া, ওই যে সেদিন লোক চেয়েছিলেন, আমার কাছে একজন আছে, বিশ্বস্ত, যোগ্য। বেশ, তবে ইন্টারভিউ কিন্তু দিতেই হবে। জি জি, তা দেবে। আচ্ছা, ওনার বয়স এবং ডিটেল বলো তো। নাম কি? তোমার কি হয়? ভাইয়া, নাম নাফিয়া ইবনাত, আমার কাজিন। কই, আমাদের বংশে এমন নামের কেউ তো নেই। সোলাইমান কাকার একটা মেয়ে আছে, তার নাম তো নাদিয়া। ভাইয়া, সে আম্মুর দিকের আত্মীয়, আম্মুর ভাইজি। স্বাদ এই মিথ্যা কথাগুলো বেশ ধৈর্য নিয়ে থেমে থেমে বলছে। আসলে মিথ্যা বলার অভ্যাস নেই তো। সানভীর বলল, ও, চাচি আম্মার ভাইজি। আচ্ছা ঠিক আছে, সিভি পাঠাও, আমি ডেকে নেব। একটু অপেক্ষা করো কেমন? ফজরের ঠিক পরে স্বাদ ঘুম ঘুম করে রুমে ঢুকতেই নিশা তাকালো ঘাড় ফিরিয়ে। দেখতে লাগলো ঘুমকাতরের শক্ত মুখটা, গায়ে একটা কালো রঙের টি শার্ট, মাথায় টুপি। এই কদিনে লোকটার বয়স যেন 2-3 বছর বেশি লাগছে। খোঁচা খোঁচা দাঁড়িয়ে উঠেছে ধারালো দুগালে। নিশা হাসলো শুয়ে শুয়ে, ধিমি আওয়াজে বলল, টুপি পরলে আপনাকে একদম নাদান লাগে। ওই কি যেন বলে, হাজব্যান্ড মেটেরিয়াল। রেড ফ্ল্যাগ থেকে হাজব্যান্ড মেটেরিয়াল। বাই দ্য ওয়ে, আপনাকে কালো টি শার্টে একদম ব্ল্যাক ফ্ল্যাগের মতো লাগে, কড়া আর ড্যাশিং। স্বাদ আশ্চর্য হয়ে যায়। গলার টোন ঠিক করো নিশামণি, তুমি দিন দিন খুবই উল্টোপাল্টা শব্দ চয়ন করো। তুমি কদিন যাবৎ কুমিরের মতন লেজ নাড়াচ্ছ দেখেছি শুয়ে শুয়ে, অথচ আমি তোমার হাতে বায়োলজি বইটা ধরিয়ে দিলেই। তাহলে কি বলবো? সেক্সি বলি? বলেই নিশা খিলখিল করে হাসলো। স্বাদ পাত্তা না দিয়ে গিয়ে বিছানার একপাশে হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল। আসলে ওর শাউকের মতো এত ভোরে উঠা ফজরে নামাজ পড়ার অভ্যেস নেই। 2 দিন ধরে পড়ছে, তাও মসজিদে গিয়ে। কিন্তু বাড়িতে ফিরেই ঘুমাচ্ছে 10টা অবধি। এক্সামের কথায় নিশার মুখটা রক্তশূন্য হলো। মৃদু শ্বাস ফেলে বলল, আমার মনে হয় না খুব ভালো হবে আমার এক্সাম। কিভাবে এত ঘন্টা বসে লিখবো সেটাই বুঝতে পারছি না। তোমাকে এখন এত ঘন্টা বসে লিখতে হবে এমন তো কথা নেই। পাস মার্কস উঠিয়ে চলে আসবে। পাস মার্কস? শুধুমাত্র পাস মার্ক? সেজন্য বুঝি এত খেটেছি? প্রয়োজনে সামনের বছর আবার দেবে। সব কিছু নিয়ে সহজে থাকো নিশামণি।
জীবন কিন্তু সবসময় আমাদের সেকেন্ড চান্স দেওয়ার জন্যই তৈরি। আমরা হতাশ না হয়ে সেটার জন্য অপেক্ষা করতে পারি, তাই না? আমার কোনো সমস্যা নেই আরও একবার তোমাকে ফর্ম ফিল আপ করিয়ে দেওয়াতে, তাই চাপ নেওয়ার দরকার নেই। নিশা চুপচাপ তাকিয়ে আছে। কি অবলীলায় এত ভারী একটা সিদ্ধান্ত লোকটা জানিয়ে দিল, ঠিক যেভাবে বিয়ের সিদ্ধান্তটা নিয়েছিল অবলীলায়। আচ্ছা, একটা বছর কি মুখের কথা? সাত চোখ বুঝলো, একটু কড়া করে বলল, এখন আমি ঘুমাবো, কেউ যেন আমাকে ডেকে না তোলে। আজ তোমার কর্মজীবনের প্রথম দিন। আমি নিজেই 9টা নাগাদ উঠব। কেউ ডাকতে এলে তাদের এই কথাটা বলে দিও। নিশা মাথা নাড়ল। সাত কিছুক্ষণের ব্যবধানে ভারী শ্বাস ফেলতে বুঝলো ও ঘুমিয়েছে। নিশা হঠাৎ নড়ে চড়ে উঠল। ওর আসলে ওয়াশরুম যাওয়ার প্রয়োজন পড়েছে। যেহেতু সাত ডাকতে বারণ করেছে, তাই ওকে না ডেকে নিশা চেষ্টা করলো নিজেই উঠতে গিয়ে নিশা টের পেল ও একদমই সুস্থ নয়। ব্যথা সেলাইয়ের জায়গাটা টনটন করছে। অসহনীয় সব। বিছানার বাইরে পা রাখে তবুও সাহস করে, কিন্তু দুর্ভাগ্য, দুর্বলতাতে শরীর নাড়ানো দায়। ওর হাত পা গুটিয়ে আসে কাঁচা ক্ষতর বিষ যন্ত্রণা। মাগো বলে কাত হয়ে ড্রেসিং টেবিলে এক কোণা ধরে দাঁড়িয়ে পড়ে, খিচিয়ে ফেলে দুর্বল চোখ মুখ। ওর আওয়াজ সাদের কানে যায় অচিরে। চকিতে উঠে বসে, উঠে দাঁড়িয়ে ছুটে আসে। দুর্বল শরীরটা খপ করে লুফে নিয়ে দেয় একটা প্রকট ধমক। ডাকা যেত না? আশ্চর্য! একটা থাপ্পড় দিতে ইচ্ছা করে কাজ কারবার দেখলে। নিশা কিছু বলছে না। এ যাবৎ কাল পর্যন্ত এ নিয়ে তার হাজার খানেক থাপ্পড় খাওয়া হয়ে গিয়েছে মৌখিকভাবে, তাই আর গায়ে মাখে না এখন আর এসব। এক কান দিয়ে ঢুকিয়ে আরেক কান দিয়ে বের করে দেয়। সাদ ওকে ধীরে ধীরে ওয়াশরুমে ঢুকিয়ে দেয়। নিশার ব্যাপারটাতে এত লজ্জা লাগছে যে ও চোখ তুলেই তাকাচ্ছে না। না, এক পলক অবশ্য চোরা চোখে দেখেছিল। সুন্দর এই মুখটা দেখতে দেখতে ওর মাথায় তখন খেলছিল সাদের বলা জীবনে দ্বিতীয় সুযোগ গ্রহণ করার কথাটা। আসলেই তো জীবন সবসময় সেকেন্ড চান্স দিতে রাজি। সবার উচিত সুযোগটা কাজে লাগানো, ঠিক এই মানুষটার মতো। খুব খারাপ নাকি মানুষটা? অথচ নিশা কেবল দিনকে দিন মানুষটার জন্য মরে যাচ্ছে। এত স্নেহশীল হবে কেন তার স্বামী, সবাই নজর দিলে? ভেতরে আসতে হবে। নিশার অস্বস্তি বাড়িয়ে দিয়ে সাদ খুব নরম গলায় জানতে চায়। নিশা আপ্লুত মুখে মাথা নাড়ে। ভেতরে আসতে হবে না। সাদ বলে, সিটকেনি লাগাতে হবে না, আমি দাঁড়িয়ে আছি। নিশা আরও বেশি লজ্জা পেয়ে দরজাটা ভেজিয়ে দেয়। সাদ বাইরে অবিচল দাঁড়িয়ে থাকে। ও আসলে নিজের কাজে নিজেই ভীষণ অবাক হচ্ছে দিনকে দিন। এতটা ধৈর্য কিভাবে পাচ্ছ ওর জানা নেই। শুধু ভেতর থেকে কেউ যেন সারাক্ষণ বলে তারা লাগায়, সাদ এই কাজটা তোর। আরে সত্যি এই কাজটা তোর বোকা। হাস্যকর লাগলেও বউয়ের অসুস্থতা, ওর ময়লা পেটিকোট শাড়ি তোরই ধোয়ার কথা। দুদিন ধরে এই কাজটা করছে সাদ। দুদিন ধরে বাতাসে আসছে না। নিশার যাবতীয় পোশাক ধোয়া, জামা কাপড় পাল্টে দেওয়া সবটা সাদ করছে ধৈর্য নিয়ে। তখন একদম ঠান্ডা। কিন্তু যেই নিশার দিক থেকে অল্প কিছু ভুল পায়, যেমন ওষুধ না খাওয়া, ডিম না খাওয়া, তখন খেপে দিয়ে চেঁচিয়ে ওঠে। একটা চর মারতে ইচ্ছা করে ঘাটতারামি দেখলে। নিশা ওয়াশরুম থেকে বেরোলে ওকে নিয়ে আবার বিছানায় আধশোয়া করে বাথরুমে ঢুকে ময়লা জামা কাপড়গুলো ধুয়ে গোসল সেরে বেরোলো সাদ। চোখের ঘুম উড়ে গিয়েছে ইতিমধ্যে। এসে তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে বসলো নিশার সম্মুখে। নিশা তাকিয়ে আছে একরাশ মুগ্ধতা নিয়ে, তার চর থাপ্পড় মারা বরটার দিকে তাকিয়ে আছে। এত সুন্দর সে, শুভ্র সরল শান্তিময় বাতাবরণ। নিশা চোখ নামিয়ে নিয়ে হাসলো। সাদ কপাল কুঁচকে বলল, একা একা হাসো কেন? কারণটা ব্যক্তিগত, তাই একা হাসি, নয়তো আপনাকে নিয়েই হাসতাম। আমি অত তোমার মতন দাঁত কেলাতে জানি না কথায় কথায়। তুমি হাসছো, তুমি হাসো। বলেই সাদ নিশার কোলের ওপর মাথা রেখে শুয়ে পড়ল। ব্যথা লাগলে বলো, আমি উঠে যাব। নিশা হাত বাড়িয়ে সাদের চুলে বিলি কেটে দিয়ে বলল, ব্যথা পাচ্ছি না, আপনি শুয়ে থাকেন। আচ্ছা, দুপুরে কি বাড়িতে খাবেন না? সাদ ওসব কথার জবাব না দিয়ে তার গিন্নিকে দেখতে থাকে। ওষুধের প্রভাবে কদিন ধরে মুখটা আর একটু ফোলা ফোলা লাগে। ভীষণ টানে সাদকে ওই মুখটা, কিন্তু একটা চুমু খেতে চেয়েও খায় না সংকোচে। আজ সংকোচ মানছে না মন। সাদ হাত দিয়ে ফোলা ফোলা গাল ছুঁয়ে ঠান্ডা গলায় বলে, তোমার শ্বাসকষ্ট যে ওঠে গত 2 দিন ধরে একটু পর পর, আজ কি সেটা আছে? ঠিক আছো তুমি? নিশা মাথা নেড়ে বলে, আজ ঠিকঠাক। কেন বলুন তো? সাদ উঠে বসলো, একটু কাঁচোমাচো মুখ করে বলল, মানে একটু চুমু খেতাম তবে। নিশা হা করে তাকিয়ে আছে। সাদের গাল দুটো হঠাৎ ভারী লাল হয়েছে। এভাবে এমন একটা জিনিস চাইছে তাই। মেয়েটা তাকে খবিশ, অধৈর্য আর স্বার্থপর পুরুষ না ভাবলেই হলো। এই মেয়ে তো আবার দোষারোপ করতে ওস্তাদ। নিশা কোনো দোষারোপ না করে বলে, চুমুর সাথে শ্বাসকষ্টের কি সম্পর্ক? সাদ কিছু বলতে পারছে না। ও উল্টো ঘামছে।
ভাই একটা চুমু আবদার করেছি নাকি ইউক্রেন রাশিয়ার চুক্তির বৈঠক? ধরে টাকাস করে খেয়ে তুই মাঝে মাঝে এত ভদ্র হয়ে যাস না সাদ। ইটস জাস্ট আ চুমু। অসুস্থ বউ রুগীদের আরও বেশি বেশি খাওয়া উচিত মেন্টাল রিফ্রেশমেন্টের জন্য। ও মেয়ে এখন নাক শীতকালে তুই চুমুর উপকারিতা বর্ণনা করিস না হয়। সাদ মনে মনে বলছে নিজেকে এসব কথা। নিশাকে কিছু জবাব না দিয়ে অসহায়ের মতো শুধু নিশার ঠোঁটের দিকে চেয়ে রইল। নিশা ধীরে ধীরে বুঝলো। পরপর লজ্জার আতিশয্যে মুখ থেকে ফেললো হাতে, তারপর আবার হাত দুটো সরায়, অস্থির হয়ে ওঠে। এক হাতে ইনহেলারটা বালিশের নিচ থেকে তুলে কোলের উপর রাখে। সাদ মিটিমিটি হেসে এগিয়ে গিয়ে মেয়েটাকে বুকে টানল। নিশা গলা জড়িয়ে ধরল সাদে, দু চোখে আকুল প্রেম নিয়ে তাকিয়ে বলল, এত সুইট হয়ে গেলেন কবে থেকে? আপনি জানেন আপনাকে ভীষণ সুন্দর লাগছে এখন। সাদ কেন জানি এতক্ষণে তীব্র চাহিদা গুটিয়ে ফেলল হুট করে। আমোদে আহ্লাদিত আহত শরীরটা আগলে ধরে শুধু চুমো খেলো কপালে। আস্তে ধীরে বলল, অনেক দ্রুত সুস্থ হও। আমি পরীক্ষার কটা দিন তোমার খুব যত্ন নেব। তুমি শুধু পড়ো, হলে গিয়ে সব উগড়ে দেবে। পরীক্ষার কটা দিন? আর তারপর? তারপর একদম নিজের জায়গায় ফিরে যাব। রাফ অ্যান্ড টাফ হাজব্যান্ড, কথায় কথায় থাপ্পড় খাবে। সাত সকালে হঠাৎ দরজায় টোকা পড়ল তখন। 7টা নাগাদ সুব্রত আর মন্দিরা এসেছে তালুকদার বাড়িতে। নাফিয়া ওদের জন্য মহা সমারোহে নাস্তা রেডি করতে লাগলো। শাহনাজ বাড়িতে নেই, সে তালতলিতে গিয়েছে গতকাল রাতে। তার এক চাচাতো ভাই অসুস্থতায়। শিমিনও বেরিয়েছে কোচিংয়ে। বাড়িতে কর্মক্ষম মহিলা মানুষ একমাত্র নাফিয়ায়। রান্নাঘরে তুলছে টুংটাং গৃহস্থালী আওয়াজ। শাওকি এলো চোখ ডলতে ডলতে। একটু রাগী গলায় নাফিয়াকে ডাকে, ভাবি। আপু বল। নাফিয়ার শক্ত প্রতিবাদ শাওকিকে দমিয়ে দেয়। পরপর গলা খাকারি দিয়ে নরম সুরে বলে, মানে চা। নাফিয়া ফ্ল্যাক্স থেকে কড়াই লিকার 1 কাপ ঢেলে শাওকিকে দিয়ে বলল, তোর অভ্যাসটা খুব খারাপ বানিয়েছি আমি নিজের হাতে। এই নিয়েও আমি যাওয়ার পরে আম্মা, সিমিন আর নিশাকে এত জ্বালাবি না। সবার সহ্য ক্ষমতা বেশি থাকে না রে। আম্মা অসুস্থ, সিমিন স্বভাবত আরামপ্রিয়, আর নিশা খুব পড়ুয়া স্টুডেন্ট। ওদের কাছে এটা ওটা কাজের ফরমাইশ কম করবি। নিজের কাজ নিজে করা শিখবি। সকালে উঠে নিজে চা বানিয়ে খাবি। তরকারি পছন্দ না হলে নিজে গিয়ে একটা ডিম ভেজে খাবি। শাওকি বুড়ো কুচকে ফেলল। যদিও ফাজলামি করছে, তবে ওর মুখভঙ্গি দেখে বোঝার উপায় নেই। বেশ সিরিয়াস ভঙ্গিতে বলল, ওসব আমার দ্বারা হবে না। সারাদিন দোকানে খাটনি দিয়ে সকালে আবার নিজের চা বানিয়ে খেতে হবে। এক কাজ করো, তুমি যাওয়ার আগে অসীম তালুকদারকে বলে আমার বিয়েটা করিয়ে দিয়ে যাও। বউ এসে করবে ওসব। আমার বাড়িতে এলেই গাম মেজ মেজ করে। কেন, তোর কেউ পছন্দের নেই? না, কেউ নেই। নাফিয়া কিছুক্ষণ হেসে বলে, তুই বেটা দেখছিস স্বৈরাচারীর হাজবেন্ড হবি, এখনই বলছিস বউ এলে করবে ওসব। কেন, সে শুধুই খাটবে? তার কি গ্যাপ ম্যাচ ম্যাচ করবে না ওরা? করবেই তো, তখন আমি তার হাত পা টিপে দেবো। কথাটা বলে শাওকি দাঁত বের করে হাসলো। নাফিয়া হাসতে হাসতে শাওকির গায়ে একটা চা চামচ ছুঁড়ে মারলো। শাওকি মাথা চুলকে মিটিমিটি হাসতে হাসতে চলে গেল। আসলে সে তার বউকে দিয়ে প্রচুর খাটনি করাবে, প্রয়োজনে বউয়ের হাত পা টিপে দেবে পরবর্তীতে। কিন্তু এই সকালে চা আর দিনের টুকটাক ফরমাইশ এসব মেটাতে না পারলে সে মেয়ে যেন আমেরিকা গিয়ে মরে। শাওকির কপাল থেকে যেন অমন অলস মেয়ে 10 হাত দূরে থাকে, কখনো যেন কপাল ফুটতে না আসে। সুব্রত আর মন্দিরা ব্রেকফাস্ট টেবিলে জানালো তাদের আসার কারণ। আসলে ওরা নিমন্ত্রণ করতে এসেছে বাড়ির সকলকে। আগামীকাল আংটি বদল হবে ওদের, তবে বিয়ে হবে বৈশাখ মাসে। মন্দিরের মুখটা শুকনো লাগছে, যদিও এই কদিন ধরে নিশ্চিন্ত মনে ভরপেট খেতে পেরে মেয়েটার স্বাস্থ্যটা একটু খুলেছিল, তবে গতকাল রাতের পর থেকে আবার আধার নেমেছে মুখে যখন শুনেছে পঞ্জিকার সময় মিললেও বিয়েটা বৈশাখ অবধি ঠেকিয়ে রাখা হয়েছে। এটা সম্পূর্ণ ওর বাবা দাদাদের সিদ্ধান্ত। ওকে খাবার খুঁজতে দেখে সাদ বলে, ভাই আমরা আছি, এত চিন্তা কেন? সবকিছু নেগেটিভ নেওয়া বন্ধ করো। খেয়ে দে মোটা হোক, যদিও বা বাগড়া দেয় তখন যেন আমার সাথে জসপেশ একটা দৌড় লাগাতে পারবিস। দুর্বল থাকলে তো তোকে নিয়ে পালানো মুশকিল। মন্দিরা হাসলো এবার, তবে ভেতরেও শঙ্কা রয়ে গেল পুরোটাই।
এরা এত সহজ থাকছে, এরা কি করে বুঝবে? মেয়ে হলে না বুঝতো? এই তো গতকাল সন্ধ্যা গলির আড়ালে রেখে সুব্রত অধৈর্য হয়ে খেই হারিয়ে একটা গাঢ় চুম্বক চাইলো। মন্দিরা দিতে পারেনি পাপ হওয়ার ভয়ে। এ নিয়ে সুব্রত রাগ না দেখালেও মন্দিরার গতকাল সন্ধ্যা থেকে খারাপ লাগছে। মাথায় একবার সিঁদুর পড়লে মানুষটার কোনো আবদারও ফেরাবে না। ও ছটফট করছে সেই দিনের অপেক্ষায়। এই ছেলেগুলো এসব বুঝবে? মন্দিরার বিয়ের রাতে তারা কেন মন্দিরাই জানে। জীবনের সবটুকু আবেগ ধুলে যার কাছে সমর্পিত হতে চাইলো তার হাতে সিঁদুর নেওয়ার তারা থাকবে না? অসীম তালুকদার মন্দিরাকে ভরসা দিলেন, দুশ্চিন্তা কম করতে বললেন। ওরা দুজন সকালটা ওখানেই কাটাবে বলে থেকে গেল। রাফিয়া একটা বিশাল লুডো কোর্ট এনে বসলে। কাজ বাজ নেই, তাই লুডো খেলবে ওদের সাথে। অসীম তালুকদারের পিছু পিছু বাড়ি থেকে বেরোলো সাদ। কর্মজীবনের প্রথম দিন, তাই একটা অফ হোয়াইট রঙের শার্ট আর টাই বেঁধেছে। হাতে বাবার হিসাবের খাতা। মেজাজটাও তখন ছিল বেশ কুড়কুড়ে। কিন্তু আজ সাদ এই পোশাকে, এই বেশভূষায় বেরিয়ে কত বড় ভুল করেছে তা টের পেল কিছুক্ষণ বাদে, যখন অসীম তালুকদার ওকে তার লোহার দোকানের সামনে এনে দাঁড় করালো। দোকানের সামনে বিরাট সাইনবোর্ড, রিসার্চ তালুকদার অ্যান্ড সন্স। অবশ্য অসীমের সব ব্যবসা প্রতিষ্ঠানের টাইটেল এই একটাই, তবে সাদ বেশ চমকেছে ভেতরকার পরিবেশ দেখে। এই ধুলোমাখা লোহালক্করের সাথে তার আজ সারা দিন থাকতে হবে। অসীম ছেলে থমথমে মুখ দেখে সহজ ভঙ্গিতে বলে, নাক ছিটকিও না, ভেতরে 48 লাখ টাকার মালামাল আছে। সাদ থতমত খেয়ে বলল, নাক সিটকায়নি তো। আচ্ছা, কর্মচারীরা কই? আজ ছুটিতে। বলতে বলতে অসীম একটা মেয়েকে হাই তুললেন। নিমেষেই সাদ ধরতে পারলো বাবার নতিগতি। আজ খুব খিচিয়ে সাদের যোগ্যতা নিরীক্ষণ হবে মনে হচ্ছে। তবে সাদ যে ফেল করার ছেলেটি নয়। দোকানের শাটার তোলার সাথে সাথে কাস্টমার জড়ো হয়েছে সামনে। সাদ শ্বাস ফেলে একটানা শুরুতে গলার টাই খুললো। নির্ভীর করে অবশ্য বলল, সাত সাত চাঁদ আমার, তুই একদিন ম্যানেজিং ডিরেক্টর অবশ্যই হবি। আজ দু হাতে লোহা ধর, রিল্যাক্স, একটুও মান কমবে না তোর। তোর বউ থাকবে তোর সাথে, ওটা নির্লজ্জ আছে। তুই আরামসে কাজ কর, আরামসে। নিজেকে দৃঢ় করতে শপথ পাঠ করছে। অসীম তালুকদারের গান বেশ লম্বা, সে শুনল। মিটে মিটে হাসতে হাসতে ক্যাশে গিয়ে বসলো। প্রথম কাস্টমার তালা কিনতে এসেছে। ভাদরটা খুব সুন্দর মতো বিক্রি করেছে। এরপর 3 ইঞ্চি পেরেক 6 কেজি মেপেছে খুবই দক্ষ হাতে। ওসব প্যাকেটেও করেছে, কিন্তু বিপত্তি বাঁধলো একটু পরে। ছোট ছোট সূচালো পেরেক না বুঝে খালি হাতে এক খাবলা তুলতেই কয়েকটা বাঁধিয়ে নিল হাত। সাদ মৃদু আওয়াজ করে গুটিয়ে নিল হাত, মুঠি করলো। অসীম চেয়ার ছেড়ে উঠে এসে ব্যস্ত হলেন সহসা, কণ্ঠে প্রবল উদ্বেগ। একটু দেখা করবে না? কি হলো দেখি। এগুলো খালি হাতে ধরতে হয় না। এসো, ওষুধ লাগিয়ে দেই। সাদ বাবাকে চুপচাপ দেখছে আর হাসছে। হাতটা সরিয়ে নিয়ে বলল, আব্বু রিল্যাক্স। অসীম রিল্যাক্স হলেন না। দোকান খুঁজে ওষুধ বের করে বিরক্ত গলায় বলতে লাগলো, কেমন হাতে গড়েছে তোমাদের আম্মু, তোমাদেরকে বুঝিরা একটু ব্যথাও সহ্য হয় না। এত বড় শক্ত ব্যাটা ছেলে, তবুও কুকু করো ব্যথা পেলে মেয়েদের মতন। তো ব্যথা পেলে আওয়াজ করব না? তুমি জানো একবার আমার হাত থেতলে গিয়েছিল মিলে কাঠের নিচে পড়ে। আমি টু শব্দও করিনি। সাদ হাসলো, তারপর বলল, এটা তো স্বাভাবিক আব্বু, আমরা কোনো ভাই আপনার মতো হইনি, আপনি জানেন। অসীম কিছু সময় চুপ থেকে বলে, তো মানুষ ধরে পেটাতে কোন সাহসে? শুনেছি একজনের রক কেটেছিল। সাদ ভীষণ বিব্রত হলো পুরনো এই কথাটা। হাঁসফাঁস করে উঠল। অসীম কথাটা বলে নিজেই অস্বস্তিতে পড়ে গেল। অথচ সে মনে মনে ঠিক করে ফেলেছিল ছেলেকে তার অতীত টেনে আর একটা কথাও বলবে না। সাদের থমথমে মুখে চোরা চোখে এক পলক দেখে প্রসঙ্গ পাল্টে বলে, কাল থেকে 2 দিন এখানকার ক্যাশে বসবে তুমি। আর শোনো, এইটাই পরে বসো, তোমাকে ভালো মানায় ওটাতে। আমি 10 দিনের মাথায় এই দোকানকে ভালোই পাল্টে ফেলবো, এসি লাগিয়ে দেব। সাদ বাবার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, পরপর হাসলো চওড়া করে। বাইরে দাঁড়িয়ে থাকা এক কাস্টমার অসীমকে বললেন, ভাই, আজকে আপনার সাথে আপনার ছেলে দেখছি। সাদ হেসে জবাব দিল, আপাতত এই দোকানের কর্মচারী কি লাগবে বলুন। দুপুরের আগে একটা ঘটনা ঘটে গেল তালুকদার বাড়িতে। বাইরের আকাশে তখন ঘন ঘন চেয়েছে। দেখে মনে হচ্ছে আকাশ ঝাঁপিয়ে পড়বে ধরায়। ধুলোবালি ছাই কাদা বানাবে ভিজিয়ে এক্ষুনি। চারপাশে গুরুম গুরুম আওয়াজে কম্পন তুলেছে মেঘদা।
নাফিয়া বৃষ্টি হবে দেখে তাড়াহুড়ো করে লাগিয়ে দিয়েছে সব কটা জানালা। ওকে সাহায্য করেছে মন্দিরা আর সুব্রত, ওরা এখনো যায়নি। রান্নাঘরের চুলা ব্যস্ত, খিচুড়ি, ইলিশ মাছ, বেগুন ভাজা বাটি ভরে নিয়ে এসে নাফিয়া টেবিলে রাখছে। বৃষ্টির পূর্ব প্রস্তুতি। ব্যস্ত পায়ে এবারে সাবেক ব্যস্ত গিন্নি ছুটে ছুটি উদাস চোখে দেখছে ঋষামণির সোফায় বসে। নাফিয়া আঁচলে কপাল মুছে হাঁপ ছেড়ে রাখলো শিবিনকে। তো বন্ধুরা, আজকের গল্পের এই অংশটুকু তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাতে ভুলো না। ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিও, আর পরবর্তী অংশের জন্য একটু অপেক্ষা করো। ফিরে আসবো খুব তাড়াতাড়ি। ততক্ষণ চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। ধন্যবাদ।